প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর অধ্যায়টি হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তার আচরণটা কি, এটা আমাদের জানতে হবে। তাহলে একজন ভোক্তা বাজারে, ভোক্তাকে যিনি দ্রব্য সামগ্রী ক্রয় করে বা যিনি ভোগ করে তিনি হচ্ছে ভোক্তা অথবা ক্রেতা। তাহলে একজন ভোক্তা বাজারে বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় করে এবং বিভিন্ন বিষয় দ্বারা সে প্রভাবিত হয়। কোনো একটি বিষয় পরিবর্তন হলে ভোক্তা যে প্রতিক্রিয়া প্রকাশ করে তাকে বলা হয় ভোক্তার আচরণ। তাহলে উৎপাদকের আচরণ কি? উৎপাদক কে? উৎপাদক হচ্ছে যিনি দ্রব্য উৎপাদন করেন তিনি হচ্ছে উৎপাদক। তাহলে উৎপাদকের আচরণ হচ্ছে উৎপাদনের উপকরণের দাম, সময় এবং প্রযুক্তিগত জ্ঞান এগুলোর পরিবর্তন হলে উৎপাদনকারী তার উৎপাদন সিদ্ধান্তে যে পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে বলা হয় উৎপাদকের আচরণ। তাহলে আমরা ভোক্তা ও উৎপাদকের আচরণ সম্পর্কে জানলাম। এখন আমরা আজকের আলোচ্য বিষয় বা আজকের শিক্ষণফল হচ্ছে 1 নম্বর হচ্ছে চাহিদার ধারণা। চাহিদার ধারণা 2 হচ্ছে, তাহলে 1 হচ্ছে চাহিদার ধারণা। একটু অস্পষ্ট হয়ে গেছে। চাহিদার ধারণা 2 হচ্ছে চাহিদা বিধি ও চাহিদা রেখা সম্পর্কে আলোচনা। 3 হচ্ছে চাহিদা নির্ধারক। চাহিদার নির্ধারক সমূহ আলোচনা। তাহলে আজকের আলোচনা বিষয় হচ্ছে 4 নম্বর হচ্ছে চাহিদার ধারণা, 2 হচ্ছে চাহিদা বিধি ও চাহিদা রেখা সম্পর্কে আলোচনা, আর 3 হচ্ছে চাহিদা নির্ধারক সমূহ আলোচনা। তাহলে প্রথমে আসে চাহিদার ধারণা। চাহিদা কি? সাধারণত চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায় না। যেমন অর্থনীতিবিদ পেনশন বলেন কোনো কিছু পাওয়ার ইচ্ছার পশ্চাতে প্রয়োজনীয় অর্থ এবং অর্থ ব্যয় করে ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। অর্থনীতিবিদ বেনহাম বলেন একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দামে একজন ভোক্তা একটি দ্রব্যে যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে তাকে চাহিদা বলে। তাহলে আমরা উপরোক্ত সংজ্ঞা দুটি পর্যালোচনা করলে বোঝা যায় চাহিদা বলতে বোঝায় কোনো কিছু দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষার পশ্চাতে প্রয়োজনীয় অর্থ এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। তাহলে চাহিদা হতে গেলে 3টি শর্তের প্রয়োজন হবে। শর্ত 3টি হচ্ছে চাহিদা হতে গেলে 3টি শর্তের প্রয়োজন হচ্ছে। 1 নম্বর হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে। 2 হচ্ছে প্রয়োজনীয় অর্থের প্রয়োজন, আর 3 হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছা। অর্থ থাকলে হবে না, অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে।
অর্থ ব্যয় ইচ্ছা থাকতে হবে। তাহলে প্রথম হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, 2 হচ্ছে প্রয়োজনীয় অর্থ থাকতে হবে, আর 3 হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। তাহলে এই 3টি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে তাকে আমরা চাহিদা বলতে পারবো। যেমন একজন ধনী কিন্তু কৃপণ, তার আকাঙ্ক্ষা আছে, দ্রব্য পাওয়ার ইচ্ছা আছে, প্রয়োজনীয় অর্থ আছে, কিন্তু অর্থ ব্যয়ের ইচ্ছা নেই, তাহলে তাকে চাহিদা বলা যাবে না। আর একজন গরিব ভিখারি, তার যদি মোটরসাইকেল কেনার শখ হয়, তাহলে তার ইচ্ছা আছে কিন্তু অর্থ নেই, অর্থ ব্যয়ের ইচ্ছা নেই, তাহলে এই দুটি ক্ষেত্রে, দুটি উদাহরণের ক্ষেত্রে চাহিদা বলতে পারবো না। কারণ চাহিদা হতে হলে প্রয়োজনীয় অর্থের প্রয়োজন আছে, অর্থ প্রথমে তার ইচ্ছা থাকতে হবে, 2 হচ্ছে অর্থ থাকতে হবে, আর 3 হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছাও থাকতে হবে। এখন আমরা আসি চাহিদা বিধি কি। আমরা জানি দামের সঙ্গে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। দাম বাড়লে চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। দাম যদি বাড়ে তাহলে দিতে ডিমান্ড, পিতে প্রাইস। দাম বাড়লে চাহিদা কমে, আর দাম যখন কমে তখন চাহিদা বাড়ে। তাহলে দাম এবং অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম বাড়লে চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার ভিতর এই বিপরীতমুখী সম্পর্ককে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে আমরা বলি চাহিদা বিধি। বুঝতে পেরেছ? যেটা দাম বাড়লে চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার ভিতর এই বিপরীতমুখী সম্পর্ককে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাহলে তাকে বলা হয় চাহিদা বিধি। এখন আসি আমরা চাহিদা সূচি কি। চাহিদা সূচি হচ্ছে চাহিদা বিধিকে যখন রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় চাহিদা সূচি। চাহিদা রেখা কি? চাহিদার আরেকটা কথা বলি, চাহিদার সূচিকে চাহিদার তালিকাও বলা হয়, সূচি অথবা তালিকা। চাহিদা রেখা কি? চাহিদার সূচিকে যখন রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় চাহিদা রেখা। তাহলে আমরা সূচি এবং রেখা সম্পর্কে জানলাম। কিছু অনুমিত শর্ত আছে। অনুমিত শর্ত, অনুমিত শর্ত এক হচ্ছে ভোক্তার আয় স্থির, ভোক্তার আয় স্থির থাকবে। 2 হচ্ছে রুচি অভ্যাস স্থির, এগুলো হচ্ছে অন্যান্য, এগুলো স্থির থাকবে। 3 হচ্ছে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। 4 হচ্ছে ভোক্তাকে যুক্তিশীল হতে হবে। ভোক্তাকে যুক্তিশীল হতে হবে। তাহলে ভোক্তার আয় স্থির থাকবে, রুচি অভ্যাস স্থির থাকবে, নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য, এবং ভোক্তাকে যুক্তিশীল হতে হবে। আমরা এই অনুমিত শর্তগুলো ধরে নিয়ে আমরা একটি রেখাচিত্র অঙ্কন করব। আমরা রেখাচিত্র অঙ্কন করার আগে একটি তালিকা করি, এক সাইডে করে তালিকাটি আমি এক সাইডে করব। এখানে 3টি কলামের দরকার হবে। একটা হচ্ছে দাম পি, এটা হচ্ছে চাহিদার পরিমাণ, প্রাপ্ত বিন্দু সমূহ। দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা। চাহিদার পরিমাণ এখানে আমরা দিই 8 একক, 6 একক ও 4 একক। এটা আমি অনুমান করে নিলাম। প্রাপ্ত বিন্দু এ, বি এবং সি। দেখো এখানে দাম যখন 1 টাকা ছিল চাহিদা পরিমাণ 8 একক, দাম যখন 2 টাকা চাহিদা পরিমাণ 6 একক, দাম যখন 3 টাকা চাহিদা পরিমাণ 4 একক।
দাম যখন আস্তে আস্তে বাড়ছে, চাহিদার পরিমাণ তখন আস্তে আস্তে কমছে। বিপরীতভাবে বলে যে দাম যদি আস্তে আস্তে কমে 3, 2, 1 হয়, চাহিদার পরিমাণ আস্তে আস্তে বাড়ে 4, 6, 8 হয়। তাহলে দাম ও চাহিদার ভিতরে বিপরীতমুখী সম্পর্ক এই রেখাচিত্রের এই তালিকার সাহায্যে প্রকাশ করা হলো। এখন আমরা এটাকে রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করব। OX ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এখানে আমি ডি দিলাম, ডিমান্ড। OY লম্বাক্ষে দাম দেখানো হচ্ছে পি। এখানে আমাদের দাম আছে 1 টাকা, 2 টাকা এবং 3 টাকা। 1, 2, 3 হলে 1, 2, 3 টাকা, 2, 3। এখানে আছে 4, 6, 8, তাহলে আমরা 2, 4, 6, 8। যখন দাম 1 টাকা ছিল, চাহিদা পরিমাণ 8 একক। যখন 2 টাকা ছিল তখন কত একক? 6 একক। তাহলে এখান থেকে একটা, তাহলে এবং এখান থেকে। যখন 3 টাকা ছিল তখন কত? 4 একক। তাহলে এখানে দেখো বিন্দুগুলো বসিয়ে দিয়ে 1 টাকা 4, 8 একক, তখন বিন্দু কি? এ। এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে এই বিন্দুগুলো যোগ করলে আমরা যে রেখা পাই, রেখাটির নাম দিলাম ডিডি, ডিমান্ড কার্ভ। তাহলে চিত্রটি বিশ্লেষণ করে চিত্রে OX ভূমি অক্ষে চাহিদার পরিমাণ ও OY লম্বাক্ষে দাম দেখানো হলো। দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ 8 একক, যা এই বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক, যা বি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ হচ্ছে 4 একক, যা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো। এখন এ, বি, সি এই বিন্দু তিনটি যোগ করলে আমরা একটি ডিডি চাহিদা রেখা পাই। এবার আসি আমরা চাহিদা বিধির ব্যতিক্রম সমূহ কি কি। চাহিদা বিধির ব্যতিক্রম। চাহিদা বিধির ব্যতিক্রমগুলো লিখি আমরা। এক নম্বর হচ্ছে আয়ের পরিবর্তন। আয় পরিবর্তন হলে কার্যকর হবে না। 2 হচ্ছে অভ্যাস ও রুচির পরিবর্তন। 3 নম্বর হচ্ছে সময়। 4 হচ্ছে পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে। 4 হচ্ছে 5 হচ্ছে প্রত্যাশার পরিবর্তন অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে ধারণা। প্রত্যাশার পরিবর্তন। 6 হচ্ছে গিভেন দ্রব্য। 7 হচ্ছে ভ্যাবলেন দ্রব্য।  এছাড়াও আরো আছে অবস্থাগত পরিবর্তন, অবস্থাগত কারণ। আমি উপরে লিখে তোমাদের মনে হয় লেখা শেষ হয়ে গেছে। 8 হচ্ছে অবস্থাগত
অবস্থাগত পরিবর্তনের কারণে চাহিদা বৃদ্ধির পরিবর্তন ঘটে। এরপর আছে অতি মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অতি প্রয়োজনীয় দ্রব্য। দশ হচ্ছে ভোক্তার অজ্ঞতা। ভোক্তার অজ্ঞতা এই 10টাই দিলাম। এরপরও দেওয়া যেতে পারে ঋতুর পরিবর্তন। ঋতুর পরিবর্তন, তাহলে এখানে আমরা লিখলাম যে আয়ের পরিবর্তনের ফলে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না, কারণ আয় যখন বাড়বে তখন সে আরো বেশি ক্রয় করবে। চাহিদা বৃদ্ধির মূল কথা কি, যে আয় বাড়লে চাহিদা কমবে, কিন্তু এক্ষেত্রে কি হবে, যে আয় বাড়লে তার সে ক্রয়ের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। আয় কমে যদি ক্রয়ের পরিমাণ কমে যায় তাহলে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। তাহলে আয়ের পরিবর্তনের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। অভ্যাস ও রুচির পরিবর্তন, অভ্যাস ও রুচি যদি পরিবর্তন হয়, যে প্রত্যেকদিন সে চা খেত এখন চা না খেয়ে সে কফি খাবে, বাট তার যদি রুচির পরিবর্তন হয় তাহলে একটা দ্রব্যের দাম কমা সত্ত্বেও সে ওই দ্রব্যটি বেশি ক্রয় করবে না, সে কম ক্রয় করবে, তাহলে এক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটা কার্যকর হবে না। তোমাদের মূল বিষয় লক্ষ্য রাখতে হবে যে দাম বাড়লে চাহিদা কমে, এটা কোথায় কোথায় খাটবে, কোথায় কোথায় খাটবে না। সময়ের ক্ষেত্রে কার্যকর হবে না, সময় ব্যবধানে এই বৃদ্ধিটি কার্যকর হবে না। শীতকালে একরকম পরিস্থিতি, গরমকালে একরকম পরিস্থিতি, সময় ব্যবধানে কার্যকর হবে না। পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে এটি কার্যকর হবে না, যে একটার পরিবর্তে যখন সে আর একটা ব্যবহার করছে তখন সেই দ্রব্যের ক্ষেত্রে কার্যকর আছে। পরিবর্তক দ্রব্য কি, যখন একটা পরিবর্তে আর একটা ব্যবহার করা আছে। পরিপূরক দ্রব্য হচ্ছে একটি দ্রব্য ছাড়া আরেকটা দ্রব্য ব্যবহার করা যায় না, পরিপূরক হিসেবে কাজ করে। প্রত্যাশার পরিবর্তন, প্রত্যাশার পরিবর্তন হচ্ছে যদি সে মনে করে যে এখন দাম কমে গেছে কিন্তু সে মনে করছে যে ভবিষ্যতে আরো কমতে পারে, তাহলে এখন দাম কমা সত্ত্বেও সে ক্রয় করছে না, সে আরো ভবিষ্যতের উপর নির্ভরশীল হচ্ছে যে ভবিষ্যতে দ্রব্যটির দাম আরো কমতে পারে, এক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হচ্ছে না, হবে না। তাহলে প্রত্যাশার পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধি কার্যকর। আবার সে যদি দাম বেড়ে গেছে, চাহিদা কমার কথা, নিয়ম অনুযায়ী কমার কথা, কিন্তু দাম বেড়ে যাওয়া সত্ত্বেও সে মনে করছে ভবিষ্যতে আরো বাড়তে পারে, সেক্ষেত্রে সে আরো বেশি বেশি করে করছে, তাহলে এক্ষেত্রে এই প্রত্যাশার পরিবর্তন এই জন্য বলা আছে যে এই ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। গিভেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। যে স্যার আর্থার গিভেন নামে একজন গিভেন দ্রব্যের ক্ষেত্রে এটি কার্যকর হবে না। স্যার রবার্ট গিভেন, আয়ারল্যান্ডের 1840 সালে স্যার রবার্ট গিভেন একটা পর্যালোচনা করে দেখেন যে যারা ভাতের বিকল্প হিসেবে যারা রুটি খাচ্ছেন তারা রুটির দাম বাড়লেও খাবে, রুটির দাম কমলেও খাবে। তাহলে পাশাপাশি যদি দুটি দ্রব্য থাকে, যে একটি দ্রব্য তুলনামূলকভাবে নিকৃষ্ট দ্রব্য, সেই দ্রব্যটির প্রতি তাদের দাম বাড়লেও তারা ক্রয় করে, দাম কমলেও তারা ক্রয় করে, এই ধরনের দ্রব্যকে তিনি গিভেন দ্রব্য, তার নাম অনুসারে স্যার রবার্ট গিভেনের নাম অনুসারে দ্রব্যটিকে গিভেন দ্রব্য নাম অভিহিত করা আছে। গিভেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। এরপর হচ্ছে ভ্যাভলিন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী হরস্টেন ভ্যাভলিন নামক একজন, তিনি এই ভ্যাভলিন দ্রব্যটা হচ্ছে যে সমাজে মর্যাদাবান যে সমস্ত দ্রব্য তার মর্যাদার প্রতীক হিসেবে ব্যবহার করে, যে দাম বাড়লে আরো বেশি ক্রয় করে, এক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না, কারণ দাম বাড়লে ক্রয় পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে এই দ্রব্য ক্ষেত্রে ডেমনস্ট্রেশন ইফেক্টটা কার্যকরী হয়। দাম বাড়লেও তারা ওই ধরনের দ্রব্য, তারা সামাজিক মর্যাদার পরিচয় হিসেবে তারা ওই দ্রব্যটা আরো বেশি বেশি ক্রয় করে, এক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। এরপর হচ্ছে অবস্থাগত পরিবর্তন। তাহলে অবস্থাগত পরিবর্তনের কারণে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। যে কোনো এলাকা যদি ডায়রিয়া বা মহামারী দেখা দেয় তাহলে সেক্ষেত্রে ডিম এবং দুধের দাম কমে গেল লোকেরা বেশি ক্রয় করবে না, এক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। এরপর হচ্ছে অতি প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। যে সমস্ত দ্রব্যগুলো অতি প্রয়োজনীয় সেই সমস্ত দ্রব্যগুলোর দাম বাড়ার সত্ত্বেও তারা ওই সমস্ত দ্রব্যগুলো বেশি দাম বাড়লেও তারা ক্রয় করতে হবে, দাম কমলেও ক্রয় করতে হবে, এক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। ভোক্তার অজ্ঞতার কারণে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। ভোক্তা যদি
যুক্তিশীল না হয়, ভোক্তা যদি অজ্ঞতার কারণে সে দাম সম্পর্কে খোঁজখবর জানে না, অথবা দাম সম্পর্কে সে যদি না করতে পারে, তাহলে এক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। ঋতুর পরিবর্তনের কারণে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। ভোক্তার অজ্ঞতা, যেমন অনেক ক্রেতা মনে করে যে দাম যখন বেশি মনে হয় দ্রব্যটি ভালো, আর দাম কম মনে হয় দ্রব্যটি খারাপ। তাহলে এই মানসিকতা যদি থাকে, অজ্ঞতা থাকে, তো দাম বেশি হলেই ভালো হবে আর কম হলেই খারাপ হবে, তাহলে এক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটা কার্যকর হবে না। এবার হচ্ছে ঋতুর পরিবর্তন। ঋতুর পরিবর্তনে চাহিদা বৃদ্ধি কার্যকর হয়। যেমন শীতকালে আইসক্রিমের দাম যতই কমুক না কেন, মানুষ এটা বেশি ক্রয় করে না, আর কিন্তু গরমের সময়টা চাহিদা বেশি থাকে, তাহলে এক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না। তাহলে ঋতু পরিবর্তন আমরা আবার দেখি, আয় পরিবর্তনের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। তারপর হচ্ছে অভ্যাস ও রুচি পরিবর্তনের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। সময়ের ক্ষেত্রে কার্যকর হবে না। পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কার্যকর হবে না। প্রত্যাশার পরিবর্তনের ক্ষেত্রে কার্যকর হবে না। ডিফেন দ্রব্য, ভাইব্রেন দ্রব্য, অবস্থাগত পরিবর্তন, অতি প্রয়োজনীয় দ্রব্য, ভোক্তার অজ্ঞতা এবং ঋতুর পরিবর্তন, এগুলোর ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। এখন আমরা যাব, এখন আলোচনা করব চাহিদার নির্ধারক নিয়ে। এখন আমরা চাহিদার নির্ধারক নিয়ে আলোচনা করব। বাজারে ক্রেতার সংখ্যা, 7 হচ্ছে বিজ্ঞাপন, তারপর হচ্ছে 8 হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্য। এরপর 8, 9 নম্বর সঞ্চয় প্রবণতা, 10 হচ্ছে জীবনযাত্রার মান, তাহলে প্রথমটা হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম। দ্রব্যের নিজস্ব দামের উপর চাহিদা নির্ভর করে। দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এটা আমরা আলোচনা করেছি চাহিদা নির্ধারক। চাহিদা নির্ধারক কি? যে সমস্ত চাহিদা নির্ধারক কি, যে সমস্ত বিষয়ের উপর চাহিদা নির্ভর করে তাকে বলা হয় চাহিদা নির্ধারক। তাহলে প্রথম হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম। দ্রব্যের নিজস্ব দামের উপর চাহিদা নির্ভর করে। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। ভোক্তার আয়ের উপরও চাহিদা নির্ভর করে, কম বেশি হয়। সময়ের ব্যাপ্তির উপরও চাহিদা নির্ভর করে। ভবিষ্যৎ দাম সম্পর্কে ধারণার উপরও চাহিদা নির্ভর করে। যা একটু আগে বললাম, দাম সম্পর্কে যদি ধারণা করি যে দাম বাড়বে কি কমবে, তার উপরও চাহিদার একটা প্রতিক্রিয়া আসে, নির্ভর করে। ভোক্তার রুচি, পছন্দ বা অভ্যাস পরিবর্তন হলে চাহিদাও পরিবর্তিত হয়। বাজারে ক্রেতার সংখ্যা, নাম্বারস অফ বায়ার্স, বাজারে ক্রেতার সংখ্যার উপর চাহিদা নির্ভর করে। যদি ক্রেতা বেশি থাকে তাহলে দ্রব্যের চাহিদাটা বেড়ে যায়। বিজ্ঞাপনের উপরও চাহিদা নির্ভর করে। বিজ্ঞাপন যদি বেশি বেশি বিজ্ঞাপন দেয় তাহলে সেই দ্রব্যের প্রতি চাহিদাটা বেশি হয়। আন্তর্জাতিক বাণিজ্য যদি কোনো দ্রব্যের চাহিদা বেশি হয়, আন্তর্জাতিক বাণিজ্য যদি ওই পণ্যটা বেশি ক্রয় করে তাহলে ওই পণ্যের চাহিদাটা বেশি হয়। আবার অন্যভাবে বলা যায় যে দ্রব্যটা বিদেশ থেকে আমদানি করা হয় তাহলে দেশীয় পণ্যের আবার চাহিদা কম থাকে। সঞ্চয় প্রবণতা, তাহলে সঞ্চয় প্রবণতা, যে দেশের সঞ্চয় প্রবণতা যদি বেশি হয় আর ভোগ প্রবণতা যদি কম হয় তাহলে চাহিদা কমে। আর সঞ্চয় প্রবণতা যদি কম হয়, ভোগ প্রবণতা যদি বেশি হয় তাহলে চাহিদা বাড়ে। জীবনযাত্রার মানের উপরও চাহিদা নির্ভর করে। জীবনযাত্রার মান যদি উন্নত হয় তাহলে চাহিদা বেশি হবে, আর জীবনযাত্রার মানটা যদি উন্নত হয় চাহিদা কম হবে। এবারে 11 নম্বরটা হচ্ছে পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের দাম। পরিবর্তক ও পরিপূরক দ্রব্য,
পরিপূরক ও পরিবর্তক দ্রব্যের দাম যদি পরিবর্তিত হয় তাহলে চাহিদা পরিবর্তিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের চাহিদা কাকে বলে, চাহিদা বিধি কি, চাহিদা রেখা কি, চাহিদা রেখা অঙ্কন, চাহিদা বিধি ব্যতিক্রম সমূহ এবং চাহিদা নির্ধারক সমূহ আলোচনা করব। নিশ্চয়ই তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। তাহলে বলো তো চাহিদা কি? তাহলে চাহিদা হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। শুধু ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলে চাহিদা হবে না, চাহিদার তিনটা বৈশিষ্ট্য লাগবে, তিনটা শর্ত লাগবে। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, প্রয়োজনীয় অর্থ এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা চাহিদা বলে। আর চাহিদা বিধি কি? অন্যান্য অবস্থা অবলম্বন থাকে। কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার ভিতরে বিপরীতমুখী সম্পর্কে যে বিধির সাহায্যে প্রকাশ করা তাকে চাহিদা বিধি বলে। চাহিদা রেখা কি? যে বিধি, যে চাহিদা বিধিকে যখন রেখার সাহায্যে প্রকাশ করা চাহিদা রেখা বলে। তোমরা যখন কাল্পনিক চার্ট তৈরি করবে, মানে সূচি তৈরি করবে, তখন লক্ষ্য রাখবে যে দামের সঙ্গে চাহিদা বিপরীতমুখী সম্পর্ক যেন প্রকাশ পায় এবং তা থেকে তোমরা রেখাচিত্র অঙ্কন করতে পারবে। এবার হচ্ছে চাহিদা নির্ধারক কি? যে সমস্ত বিষয়ের উপর চাহিদা নির্ভর করে সেগুলোকে চাহিদা নির্ধারক বলে। যেমন দ্রব্যের নিজস্ব দামের উপর নির্ভর করে, পরিবর্তক দামের উপর নির্ভর করে, সময়ের উপর, আবহাওয়ার উপর, জীবনযাত্রার মানের উপর নির্ভর করে। তারপর হচ্ছে ভবিষ্যৎ দাম সম্পর্কে ধারণার উপর নির্ভর করে, বাজারে ক্রেতার সংখ্যা, বিজ্ঞাপন, সঞ্চয় প্রবণতা, জীবনযাত্রার মান, পরিবর্তক ও পরিবর্তক দ্রব্য এগুলোর উপর চাহিদা নির্ভর করে। তাহলে আজকে আবার তোমরা আশা করি ক্লাসে বুঝতে পেরেছো। সবাইকে